বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। মির্জা আব্বাসের সঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারির তুমুল বাকযুদ্ধ। ঢাকা ৮ আসনের দুই প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পরিস্থিতি। পাল্লা দিয়ে চলছে ভোটের প্রচারণা। নির্বাচনের আগে নির্বাসিত শেখ হাসিনা, কোণঠাসা আওয়ামী লীগ, কঠিন হবে দলের ঘুরে দাঁড়ানো, মন্তব্য বিশ্লেষকদের। আল জাজিরার প্রতিবেদন। সারা দেশে ৩৭,০০০-এর বেশি বিজিবি সদস্য মোতায়েন। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে হেলিকপ্টার ও ডগ স্কোয়াড, জানালেন সেক্টর কমান্ডার। গণভোট ইস্যুতে সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি। ৪৮ ঘন্টার মাথায় জবাব দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। হ্যাঁ-এর পক্ষে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ। নির্বাচন নিয়ে জনমত জরিপ প্রকাশ। প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান। বিএনপির পক্ষে ৫২% মানুষের ভোট। পিছিয়ে জামাত এনসিপির জোট। তুমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজধানী ঢাকার ৮ আসনের রাজনীতি। একদিকে বিএনপির প্রার্থী ও অভিজ্ঞ নেতা মির্জা আব্বাস, অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির তরুণ প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এই দুই প্রার্থীর মুখোমুখি অবস্থানে ঢাকার রাজনীতিতে এখন রীতিমতো বাকযুদ্ধের আবহ তৈরি হয়েছে। মনে রাখেন কিন্তু চান্দা সব বন্ধ। সম্প্রতি নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন মির্জা আব্বাসের সমর্থকেরা তার উপর হামলা চালিয়েছে। এই অভিযোগ ঘিরেই শুরু হয় পাল্টাপাল্টি বক্তব্য, উত্তপ্ত মন্তব্য আর রাজনৈতিক উত্তেজনা। শনিবার নির্বাচনী প্রচারণায় নেমে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, যেমন পাবেলো এসকোবার ছিলেন একজন কার্টেল কিং, তেমনি ঢাকা ৮ আসনেও একজন রয়েছেন যিনি ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে চাঁদাবাজি শুরু করেন। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। যাইতে যাইতে কমিশনার হইছে, এটা পুরো সকল মানুষ জানে। নাম ছিল কি? আব্বাস উদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। রাজনীতির মাঠে অনেকটা ধূমকেতুর মতো আবির্ভাব নাসিরউদ্দিন পাটোয়ারির। বিএনপির বাঘা নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে এক চুলো ছাড় না দিয়ে আক্রমণাত্মক ভাষায় তাকে মাফিয়া আখ্যা দিচ্ছেন তিনি। ভোটারদের দিচ্ছেন চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি। তবে এসব বক্তব্যের জের ধরেই তাকে বারবার তোপের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা ৮ আসনের দানবের সাথে লড়াই করছি। এই দানব এখানে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতির যে সিস্টেমগুলো রয়েছে এগুলার পাহারাদার হিসাবে রয়েছে। ডিম ও ময়লা পানি নিক্ষেপ, অবরুদ্ধ করে স্লোগান, ব্যক্তিগত প্রশ্নে জর্জরিত করার ঘটনাও ঘটেছে একাধিকবার। শান্তিনগর এলাকায় সবশেষ ডিম নিক্ষেপের ঘটনাও আলোচনায় আসে। অন্যদিকে এসব ঘটনাকে উড়িয়ে দিয়ে মির্জা আব্বাস বলেন, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানি দেওয়া হচ্ছে। বাবা, তোমাদের বয়স এখনো হয়নি ওরকম। বে আদব বে নসিব, বা আদব বা নসিব, কথাটা মনে রাখবেন। আমি আমার সন্তান তুল্য যারা আজকে আমার সম্পর্কে কথা বলেন তাদের উদ্দেশ্যেই আমার এই উপদেশ। ঢাকা ৮ আসনের ভোটের মাঠে এখন তুমুল আলোচনা মির্জা আব্বাস বনাম নাসিরউদ্দিন পাটোয়ারি। একজন বলছেন জনগণ রায় দেবে পরিবর্তনের পক্ষে, আর অন্য পক্ষের দাবি এই আসন বিএনপির ঘাঁটি, এখানে চমকের কোনো সুযোগ নেই। আমরা যদি শান্তিপূর্ণভাবে এই নির্বাচন করি এবং যেই ক্ষমতা আছে বাংলাদেশের ভোটার অব্যাহত থাকবে, তো আমি আমার দেড় যুগেরও বেশি সময় ধরে কোণঠাসা টানা ৩বারের ক্ষমতায় থাকা দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে ২৪-এর ৫ আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন দলীয় প্রধান শেখ হাসিনা। একই অবস্থা দলের শীর্ষ নেতাদেরও। এছাড়া নিষিদ্ধ রয়েছে দলটির কার্যক্রম। এতে এবারের নির্বাচনেও অংশ নিতে পারছে না দলটি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে দলটি অস্তিত্ব সংকটে পড়ছে কিনা। শুক্রবার এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সেখানে বলা হয়, ২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। বাংলাদেশের রাজনীতিতে আসে নাটকীয় মোড়। হাসিনা দেশ ছেড়ে ঘনিষ্ঠ মিত্র ভারতে পালিয়ে যান। এরপর আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়। শেখ হাসিনার প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতেই গণহত্যার নির্দেশ দেওয়ার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষক ও জবান পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনির মতে ফেব্রুয়ারি নির্বাচনে টিকে যাওয়া আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। নির্বাচনের পর আওয়ামী লীগের সমর্থকরা স্থানীয় বাস্তবতায় মানিয়ে নিয়ে অন্য প্রভাবশালী শক্তির সঙ্গে যুক্ত হবে। এতে দলটির সমর্থন ভিত্তিক পুনর্গঠন কঠিন হয়ে পড়বে। তার মতে শেখ হাসিনাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করা যায় কিনা তা নিয়ে আওয়ামী লীগের ভেতরে বিভাজন স্পষ্ট। এই অবস্থায় দলের আগের জায়গায় ফেরা প্রায় অসম্ভব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদের মতে আওয়ামী লীগের আবেদন শুধু দলীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সাংস্কৃতিক ও সামাজিকভাবে প্রথিত, পুরোপুরি মুছে যাওয়া কঠিন। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে এখনও প্রায় 11% সমর্থন রয়েছে আওয়ামী লীগের। এ বিষয়ে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন পূর্ণ গণতান্ত্রিক নয়। তবে তিনি মনে করেন দমন পীড়নের কারণে দলটি অনেকের চোখে বৈধতা হারিয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বংশানুক্রমিক দলগুলো সহজে মরে না বলেও মন্তব্য করেন তিনি। পরিস্থিতি বদলালে তাদের প্রত্যাবর্তন অসম্ভব নয়, তবে আপাতত দলটি কার্যত অচল বলেও মনে করেন তিনি। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। হাতে সময় আর মাত্র 11 দিন। তবে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পাওয়া গেলেও সাধারণ ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দেশের 4,427 কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে 37,000-এরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. আবুল এহসান। তিনি বলেন, দেশের 495টি উপজেলার মধ্যে 489টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী 61টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় সারা দেশের 300টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। উপজেলা ভেদে 2 থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে। নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে বলে সূত্র জানায়। প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত K9 ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে বলেও জানানো হয়। আগামী 12 ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন। গণভোটের প্রচারণায় অন্তর্বর্তী সরকারের পাশাপাশি কাজ করছেন রাজনৈতিক নেতারাও। একমাত্র জাতীয় পার্টি ছাড়া সব দলই গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালালেও সম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ঢাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাদিক কায়েম বলেন, বাংলাদেশ গঠনে শহীদ জিয়া ও খালেদা জিয়ার অনেক অবদান রয়েছে। আজকের বিএনপি শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে না। এই বিএনপি জুলাইও ধারণ করে না। তারেক রহমান নাটক করছেন বিভিন্ন মঞ্চে। তিনি কোথাও হ্যাঁ এর পক্ষে কথা বলেন না। যদি জুলাইকে ধারণ না করেন, আগামী 12 ফেব্রুয়ারি হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ জবাব দেবে। তিনি দাবি করেন, তারেক রহমান জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেন কিনা তা স্পষ্ট করতে হবে। যারা গণভোটে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে তারা মূলত পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দালালি করছে বলেও মন্তব্য করেন ডাকসুর ভিপি। এই শিবির নেতা বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতার ওপর আমার বোনের ওপর হামলা হয়েছিল। সেই হামলার জবাবেই মুক্তিকামী জনতা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে। আমরা তারেক রহমানের বক্তব্যে গণভোটে হ্যাঁ এর পক্ষে কোনো ক্যাম্পেইন দেখতে পাচ্ছি না। আপনার অবস্থান পরিষ্কার করুন। আপনি কি জুলাইকে ধারণ করেন নাকি এই ফ্যাসিবাদী কাঠামোকে রুখে দিতে চান? এদিকে সাদিক কায়েমের এমন প্রশ্নের 72 ঘন্টা না পেরোতেই মুখ খুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে রংপুরে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে আসন্ন গণভোটে দলমত নির্বিশেষে সবাইকে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রংপুর আবু সাঈদের পবিত্র রক্ত মেশানো মাটি। এখানে আবু সাঈদ ও ওয়াসিম সহ প্রায় 1400 শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই জুলাই সনদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। 5 আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল সেই ঐক্য ধরে রাখতে হবে। নিশিরাত বা ডামি নির্বাচনের দিন শেষ উল্লেখ করে তিনি জনগণকে অধিকার প্রয়োগে সজাগ থাকার আহ্বান জানান।
রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, রংপুরকে অনেকে গরিব অঞ্চল বললেও এটি আসলে অত্যন্ত সম্ভাবনাময় একটি এলাকা। আমাদের লক্ষ্য রংপুরকে ঢেলে সাজানো। এখানে কৃষিজাত পণ্যের শিল্প কারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। আর মাত্র 12 দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া। কোন দলের হাতে যাবে দেশ পরিচালনার চাবি, কে হবেন কর্ণধার, এ নিয়ে আগ্রহ দিনে দিনে বেড়ে চলেছে। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ নিয়ে উঠে এলো আরও একটি জরিপ। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে জরিপ করে ইনোভেশন কনসাল্টিং। এই সংস্থাটির তৃতীয় ধাপে জরিপে উঠে এসেছে 52.80% ভোটার বিএনপিকে ভোট দিতে চান, আর জামায়াতে ইসলামী ও এনসিপি জোটকে ভোট দিতে আগ্রহী 31% ভোটার। শুক্রবার বিকেলে রাজধানী কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এই জরিপ প্রতিবেদন উপস্থাপন করে। জরিপে দেখা যায় প্রস্তাবিত গণভোটে অংশ নিতে হলে 60% মানুষ হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে। তবে এই বিষয়ে 22% মানুষ কিছুই জানেন না। ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে 1% মানুষের, আর ভোট নিয়ে কোনো ধরনের ভাবনা নেই 13.20% মানুষের। এছাড়া জরিপে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কোন দল সরকার গঠন করতে পারে সে সম্পর্কেও সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়। উপস্থাপিত তথ্য অনুযায়ী 5147 জন উত্তরদাতার মধ্যে 47.6% আগামী সরকার প্রধান হিসেবে তারেক রহমানকে এগিয়ে রেখেছেন। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে এগিয়ে রেখেছেন 22.5% এবং 2.7% নাহিদ ইসলামকে সমর্থন জানিয়েছেন। এদিকে 22.2% উত্তরদাতা এ বিষয়ে কোনো মতামত দেননি। তবে জরিপে অংশগ্রহণকারী নারীদের মতামত দেওয়ার হার তুলনামূলক কম ছিল। জরিপে অংশ নেওয়া 69.7% নারী কোনো মতামত জানাননি। জরিপ উপস্থাপনের সময় জানানো হয় এসব তথ্য বাস্তবিক অর্থে ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তে প্রতিফলন নাও হতে পারে। যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানে হামলা চালাতে যাচ্ছে? ওয়াশিংটনের সামরিক প্রস্তুতি আর কূটনৈতিক তৎপরতা দেখে এই প্রশ্নই এখন ঘুরছে বিশ্বজুড়ে। হামলা হলে লক্ষ্যবস্তু কি হতে পারে তা মোটামুটি অনুমানযোগ্য, কিন্তু এর পরিণতি কি হবে তা একেবারেই অনিশ্চিত। শেষ মুহূর্তে যদি তেহরানের সঙ্গে কোনো সমঝোতা না হয় আর ট্রাম্প যদি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে সামনে আসতে পারে অন্তত 7টি সম্ভাব্য দৃশ্যপট। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। বিশেষ করে দেশটির টার্গেট হতে পারে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসির ঘাঁটি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো। ধারণা করা হচ্ছে এ ধরনের হামলায় সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কম হবে। একই সঙ্গে দুর্বল হয়ে পড়া সরকার হয়তো ক্ষমতাচ্যুত হতে বাধ্য হবে। ফলে দীর্ঘমেয়াদে ইরান গণতান্ত্রিক পথে এগোবে। কিন্তু বাস্তবতা বলছে এটি অত্যন্ত আশাবাদী একটি কল্পনা। ইরাক ও লিবিয়ায় পশ্চিমা সামরিক হস্তক্ষেপ গণতন্ত্র আনেনি, বরং এনেছে দীর্ঘ অস্থিরতা আর রক্তপাত। এটিকে অনেকটা ভেনেজুয়েলা মডেলের সঙ্গে তুলনা করা যায়, যেখানে মার্কিন হামলার পর ইরানের বর্তমান শাসন ব্যবস্থা হয়তো টিকে যাবে, কিন্তু তারা তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের মিলিশিয়া গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ এবং নিজেদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করবে। যদিও ইরানের বর্তমান অনড় নেতৃত্বের 47 বছরের ইতিহাস বলছে এমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। অনেকেই মনে করেন এটি সবচেয়ে বাস্তবসম্মত ফলাফল। ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বিক্ষোভের কারণে ভেতর থেকে দুর্বল হয়ে পড়লেও তাদের নিরাপত্তা ব্যবস্থা এখনো অত্যন্ত শক্তিশালী। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে পড়লেও ক্ষমতা সাধারণ মানুষের হাতে যাবে না, বরং উঠে আসবে একটি শক্তিশালী সামরিক শাসন ব্যবস্থা, যেটি মূলত পরিচালিত হবে রেভলিউশনারি গার্ডের আইআরজিসির নিয়ন্ত্রণে। কারণ ইরানে রয়েছে একটি সুশৃঙ্খল ও বিস্তৃত নিরাপত্তা কাঠামো, যেটি যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে প্রস্তুত। ইরান ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, আঙুল এখন ট্রিগারে। ইরান হামলার শিকার হলে পাল্টা জবাব দিতে বিলম্ব করবে না। যুক্তরাষ্ট্রের বিশাল নৌ ও বিমান বাহিনীর সঙ্গে ইরান হয়তো সরাসরি টেক্কা দিতে পারবে না, কিন্তু তাদের হাতে রয়েছে পাহাড় বা গুহায় লুকিয়ে রাখা ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের বিশাল ভান্ডার।
যদি প্রতিবেশী কাতার, জর্ডান বা বাহরাইনের মতো যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এই হামলায় জড়িয়ে পড়ে, তবে ইরান সেই দেশগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে দ্বিধা করবে না। 2019 সালে সৌদি আরামকোর পেট্রোকেমিক্যাল স্থাপনায় চালানো সেই ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা রিয়াদকে স্পষ্ট বার্তা দিয়েছে যে ইরানের মিসাইল সক্ষমতার কাছে তারা কতটা অসহায় বা অরক্ষিত। ইরান ইরাক যুদ্ধের সময় ইরান সমুদ্রপথে ব্যাপক মাইন পুঁতে রেখেছিল। পরবর্তীতে সেগুলো অপসারণ করেছিল ব্রিটিশ নৌবাহিনী। অনুরূপ ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তবে বিশ্ব বাণিজ্যের জন্য হবে একটি বড় বিপর্যয়। ওমান ও ইরানের মধ্যবর্তী হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20 থেকে 25% তেল এবং এলএনজি রপ্তানি হয়। ইরান যদি এই সরু জলপথে মাইন বিছিয়ে দেয় তবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম হবে আকাশচুম্বী এবং থমকে যাবে আন্তর্জাতিক বাণিজ্য। ইরান এই ধরনের অ্যাসিমেট্রিক বা অপ্রতিসম যুদ্ধে বেশ দক্ষ। মার্কিন নৌবাহিনীর জন্য বড় দুশ্চিন্তার নাম ইরানের সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে হামলা। উপসাগরীয় অঞ্চলের মার্কিন যুদ্ধ জাহাজের এক ক্যাপ্টেন বলেছিলেন, ইরান থেকে সবচেয়ে বড় যে হুমকিটি তারা মনে করেন তা হলো সোয়ার্ম অ্যাটাক। এতে একসঙ্গে বিপুল সংখ্যক বিস্ফোরক ড্রোন ও দ্রুতগামী টর্পেডো ছোড়া হয়, যার সবগুলো সময় মতো ধ্বংস করা যুক্তরাষ্ট্রের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেও কঠিন হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যের অনেক দেশই ইরানের পতন চায়, বিশেষ করে ইসরায়েলের মতো দেশগুলো, যারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। ইতোমধ্যেই তারা ইরানের বিভিন্ন সহযোগী গোষ্ঠীর ওপর আঘাত হেনেছে। এবার যদি ইরানের ওপর বড় ধরনের হামলা হয় তাহলে দেশ জুড়ে তৈরি হবে ক্ষমতার শূন্যতা, ফলে কুর্দি, বালুচ সহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠী নিজেদের নিরাপত্তার জন্য অস্ত্র হাতে তুলে নেবে। দেশ পতিত হবে এক গৃহযুদ্ধে। গৃহযুদ্ধের পাশাপাশি সিরিয়া, ইয়েমেন ও লিবিয়ার মতো জাতিগত উত্তেজনাও ভয়াবহ রূপ নিতে পারে। ইরানের ইসলামিক শাসনের অবসান অনেক দেশই দেখতে চায়, কিন্তু প্রশ্ন হলো তারপর কি? সবচেয়ে বড় বিপদ হলো যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে বসে কিন্তু পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার কোনো স্পষ্ট পরিকল্পনা না থাকে, তাহলে শুরু হতে পারে এমন এক যুদ্ধ যার শেষ কোথায় তা কেউই জানে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হুমকি ও চাপের নীতি থেকে সরে এলে ন্যায্য ও সুষ্ঠু আলোচনায় বসতে প্রস্তুত ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। 30 জানুয়ারি তুরস্ক সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরাকচি। তিনি বলেন, আলোচনায় বসতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে আলোচনা হতে পারে না। তিনি আরো বলেন, ইরানের প্রতিরক্ষামূলক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনোই আলোচনার টেবিলে তোলা হবে না। ইরানি জনগণের নিরাপত্তা অন্য কোনো দেশের আলোচনার বিষয় নয়। দেশ রক্ষার জন্য ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখবে, প্রয়োজন হলে আরো বাড়াবে। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ এবং সামরিক পদক্ষেপের হুমকির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, ইরান আলোচনায় না এলে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এই সপ্তাহের শুরুতে ট্রাম্প জানান, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি বড় নৌবহর ইরানের দিকে পাঠানো হচ্ছে। 30 জানুয়ারি হোয়াইট হাউসের সাংবাদিকদের তিনি আরো বলেন, ইরানের দিকে আরো যুদ্ধ জাহাজ পাঠানো হচ্ছে। আশা করছি আমাদের মধ্যে একটি চুক্তি হতে পারে। যদি হয় তবে ভালো, আর না হলে কি হয় তা দেখা যাবে। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন ট্রাম্প। ওই চুক্তিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয়েছিল। এরপর থেকে ইরানের উপর সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষ এড়াতে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এই তৎপরতায় যুক্ত রয়েছে। 30 জানুয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি জানান, দুই পক্ষের মধ্যে সংলাপ এগিয়ে নিতে মধ্যস্থতার ভূমিকায় থাকতে প্রস্তুত আঙ্কারা। তেলের জন্য কতটা মরিয়া হয়ে উঠতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের মধ্য দিয়ে টের পেয়েছে গোটা বিশ্ব। সেই একই
ট্রাম্পের চোখ এখন কানাডার আলবাট্রা প্রদেশের দিকে। গ্রিনল্যান্ড থেকে চোখ সরিয়ে এখন আলবাট্রা দখলের ছক কষছেন তিনি। কানাডা থেকে আলাদা হতে মদদ দিচ্ছেন আলবাট্রার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের। আলবাট্রাকে কানাডা থেকে বিচ্ছিন্ন করতে পারবেন ট্রাম্প? এতে ট্রাম্পের লাভই বাকি। আলবাট্রা হলো কানাডার পশ্চিমাঞ্চলের একটি তেল সমৃদ্ধ প্রদেশ। এটি কানাডার জ্বালানি প্রদেশ হিসেবেও পরিচিত, কেননা দেশটির মোট অপরিশোধিত তেলের প্রায় 84% আসে এই প্রদেশ থেকে। এর বাইরে অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ 6.5 লাখ বর্গ কিলোমিটারের বেশি আয়তনের এই প্রদেশটি, যেখানে বাস করে প্রায় 50 লাখ মানুষ। এছাড়া অঞ্চলটিতে থাকা রকি পর্বতমালা, ব্যানফ ও লেক লুইসের মতো বিখ্যাত পর্যটন কেন্দ্র অঞ্চলটির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বহুগুণে। আর এই অঞ্চলটি এবার কানাডা থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হতে চাইছে। আলবাট্রার বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ, অটোয়ায় ফেডারেল সরকার তাদের স্বার্থ যথাযথভাবে পূরণ করছে না। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ফেডারেল সরকারের নীতির কারণে আলবাট্রার তেল শিল্প ক্ষতিগ্রস্ত হলেও তাদেরকেই বেশি কর দিতে হচ্ছে, বিনিময়ে সুফল মিলছে না। তাছাড়া পূর্ব কানাডার বেশি জনসংখ্যা ও উদারপন্থী রাজনীতির কারণে তাদের রক্ষণশীল মতামত চাপা পড়ছে। এই অবস্থায় চিরস্থায়ী সমাধান হিসেবে নিজেদের স্বাধীনতা চান তারা। এ ব্যাপারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হরপারের দপ্তরে কাজ করা মাইকেল সলবার্গ বলেন, পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতার অনুভূতি 1905 সালে আলবাট্রা প্রদেশ হওয়ার পর থেকেই আছে। আলবাট্রার মানুষ যখন মনে করে অটোয়া এমন সিদ্ধান্ত নিচ্ছে যা তাদের জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করছে, তখন এই অসন্তোষ মাথাচাড়া দেয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর কথা বলেন ট্রাম্প, যাকে নিজেদের সার্বভৌমত্বের জন্য অপমান হিসেবে দেখে কানাডা। এরপর নানা কারণেই দুদেশের মধ্যে দূরত্ব বেড়েছে, আর এই সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে আলবাট্রার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। গত বছরের এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত 3 বার ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে আলবাট্রা প্রসপারিটি প্রজেক্ট নামের একটি গোষ্ঠী, যেখানে আলবাট্রা প্রদেশকে কানাডা থেকে আলাদা করতে গণভোটের কথাও জানানো হয়েছে। এছাড়া স্বাধীন আলবার্টা গড়তে যুক্তরাষ্ট্রের ট্রেজারি দপ্তরের কাছে $500 বিলিয়ন একটি ঋণ সুবিধা চাওয়া হয়েছে, যা তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে কানাডা সরকারের মধ্যে। মার্কিন শুল্ক ও ভূখণ্ড সংক্রান্ত হুমকির মুখেও নিজেদের ঐক্যবদ্ধ রাখতে চেষ্টা চালাচ্ছেন মার্ক কার্নির সরকার। ট্রাম্প একদিকে যেমন রক্ষণশীল, তেমনি তেলের প্রতি তার বাড়তি মোহ আছে। আর ট্রাম্পের এই নীতি আলবাট্রার স্বাধীনতাকামীদের উৎসাহ যোগাচ্ছে। ট্রাম্পের থেকে অনুপ্রাণিত হয়ে গত গ্রীষ্মে মেক আলবার্টা গ্রেট অ্যাগেইন লেখা ক্যাপ পরে প্রদেশটির স্বাধীনতার পক্ষে সমাবেশ করতেও দেখা গেছে অনেককে। সেই সমাবেশে ট্রাম্পকে উত্তর আমেরিকার সবচেয়ে বড় সম্পদ ও সম্ভাব্য মিত্র হিসেবে আখ্যা দেয় আলবাট্রার স্বাধীনতাকামীরা। এছাড়া অনেকে আলবাট্রাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করারও দাবি তোলেন। এতে অবশ্য সমর্থন আছে ট্রাম্প প্রশাসনেরও। জানিয়ে সম্প্রতি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, আলবাট্রা যুক্তরাষ্ট্রের জন্য একটি স্বাভাবিক অংশীদার। আলবাট্রা প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এবং সেখানকার মানুষ স্বাধীন চেতা। আলবার্টাকে প্রশান্ত মহাসাগরে তেলের পাইপলাইন বসাতে দিচ্ছে না কানাডা, কাজেই আমি মনে করি তাদের যুক্তরাষ্ট্রে আসতে দেওয়া উচিত। নিজেদের স্বাধীনতার দাবিতে আলবার্টায় গণভোট হওয়ার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। স্টে ফ্রি আলবার্টা নামের একটি গোষ্ঠী গণভোটের দাবিতে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছে। আগামী মে মাসের মধ্যে 1,77,732টি স্বাক্ষর জোগাড় করতে হবে তাদের। এ লক্ষ্যে নিজেদের পক্ষে সমর্থন বাড়াতে কিছু জনসভাও করেছে গোষ্ঠীটি, যদিও কিছু জরিপ বলছে তাদের সমর্থন এখনো যথেষ্ট নয়। জানুয়ারিতে পোলারা স্ট্র্যাটেজিক ইনসাইটস এর এক জরিপে দেখা যায় মাত্র 19% আলবার্টাবাসী বিচ্ছিন্নতার পক্ষে। জানিয়ে মাউন্ট রয়্যাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী লরি উইলিয়ামস বলেন, তারা আসলে আলাদা হতে চান না, বরং অটোয়াকে চাপ দিতে চান যাতে আলবার্টার দর কষাকষির শক্তি বাড়ে। এদিকে বিচ্ছিন্নতাকারীদের দাবি জোরালো হলেও তীব্র আপত্তি জানিয়েছে অঞ্চলটির আদিবাসী সম্প্রদায়। আলবার্টা প্রদেশ গঠনের আগের চুক্তি অনুযায়ী আদিবাসীদের অধিকার অক্ষুণ্ণ রাখার দাবি তাদের। এমন প্রেক্ষাপটে গণভোট পাশ হলেও আলবার্টার আলাদা হওয়ার প্রক্রিয়া অত্যন্ত জটিল ও অস্থিরতাপূর্ণ হবে বলেই মনে করেন সলবার্গ। তিনি বলেন, আলাদা হলে কিভাবে দেশ চলবে, স্বাধীন থাকবে নাকি যুক্তরাষ্ট্রে যোগ দেবে, এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর নেই। এছাড়া আইনি ও অর্থনৈতিক ঝুঁকি বিপুল, আর অনেক মৌলিক প্রশ্নের এখনো সন্তোষজনক সমাধান নেই।
গত 7 জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে এভাবেই গুলিতে নিহত হন 37 বছর বয়সী রেনি নিকোল গুড। এরপর গত 24 জানুয়ারি নিহত হন অ্যালেক্স পেটি। দুজনই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন। বিক্ষোভকারীদের দাবি, রেনি নিকোল গুডকে গুলি করা হয়েছে আইস পুলিশের অভিযানের ভিডিও ধারণ করার জন্য, আর অ্যালেক্স পেটিকে গুলি করা হয়েছে বিক্ষোভে অংশ নেয়ার জন্য। তবে আইস কর্মকর্তারা বলছেন তারা আত্মরক্ষার জন্যই গুলি করেছেন এই দুজনকে। সংস্থাটি জানিয়েছে, রেনি নিকোল গুড গাড়ি চাপা দিতে এসেছিলেন আইস কর্মকর্তাদের, আর বিক্ষোভ চলাকালে বন্দুক নিয়ে এগিয়ে আসছিল অ্যালেক্স পেটি। মিনেসোটা সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযান চলছে। গ্রেপ্তার করা হচ্ছে বহু অভিবাসীকে। প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গোটা যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে আইস কর্মকর্তাদের আগ্রাসী আচরণের সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। আইস পুলিশ যখন অভিযান চালায় তখন সাধারণত মুখে মাস্ক পরে নেন তারা। অভিযোগ রয়েছে, অনেক অভিবাসীর সঙ্গে তারা যথেচ্ছা আচরণ করেন, অশ্বেতাঙ্গদের প্রতি বৈষম্য করেন বলেও দুর্নাম রয়েছে তাদের। তাই অভিযান চলাকালে পুলিশের রূঢ় আচরণের প্রমাণ ধরে রাখার স্বার্থে অভিবাসীরা ভিডিও ধারণ করতে চান, তবে তা করতে দেন না আইস পুলিশ। এবার মার্কিন জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টারের একটি জরিপে গুরুত্বপূর্ণ এই বিষয়টির পক্ষে রায় দিয়েছেন সাধারণ মার্কিনীরা। এতে দেখা গেছে, বেশিরভাগ আমেরিকান মনে করেন আইস পুলিশ যখন গ্রেপ্তার অভিযান চালায় তখন ভিডিও ধারণ করা গ্রহণযোগ্য। একই সঙ্গে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করাও কোনো অপরাধ নয়, বরং বৈধ অধিকার। 20 থেকে 26 জানুয়ারি পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের 8,512 জন প্রাপ্তবয়স্ক নাগরিক। জরিপ অনুযায়ী 74% মার্কিন নাগরিক বলছেন গ্রেপ্তার অভিযান চালানোর সময় সাধারণ মানুষের ভিডিও ধারণ করা গ্রহণযোগ্য। এছাড়া 59% মনে করেন অভিযানের ভিডিও শেয়ার করাও বৈধ। অভিবাসন কর্মকর্তাদের কিছু কার্যক্রমের বিষয়ে মার্কিন জনগণের স্পষ্ট আপত্তি রয়েছে। জরিপে অংশ নেওয়া 72% বলেছেন কারো চেহারা বা ভাষার ভিত্তিতে তার অভিবাসন অবস্থা যাচাই করা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে 61% উত্তরদাতা পরিচয় গোপন রাখতে কর্মকর্তাদের মুখ ঢেকে কাজ করারও বিরোধিতা করেছেন। ফক্স নিউজের একটি জরিপ বলছে, মার্কিনীরা মনে করেন স্থানীয় সরকারের উচিত নয় আইস পুলিশকে সহায়তা করা। 50% মার্কিনী এই সহযোগিতার বিপক্ষে। এতে আরও দেখা গেছে 59% মার্কিনী মনে করেন আইস পুলিশ খুবই আগ্রাসী। আইস পুলিশের বাতিল চান 36% আমেরিকান। 8 বছর পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর চীন সফর। বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে কিয়ার স্টারমারের বৈঠক, যা কোনো নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং দুদেশের শীতল হয়ে আসা সম্পর্কের এক নতুন মোড়। কিন্তু এই নতুন শুরুর প্রথম পদক্ষেপেই বাদ সেধেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের কেনেডি সেন্টারে স্ত্রী মেলানিয়ার ওপর নির্মিত এক তথ্যচিত্রের প্রিমিয়ারে যোগ দিয়ে স্টারমারের বেইজিং সফর নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ট্রাম্পকে। বিষয়টিকে কিভাবে দেখছেন তিনি? এমন প্রশ্নে ট্রাম্পের সাফ কথা, চীনের সঙ্গে ব্যবসা করা যুক্তরাজ্যের জন্য হবে অত্যন্ত বিপজ্জনক। অবশ্য চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে ট্রাম্পের নিশানায় শুধু মিত্র যুক্তরাজ্য নয়, আছে কানাডাও। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি সম্প্রতি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করায় ভীষণ ক্ষেপেছেন ট্রাম্প। কানাডার চীন প্রীতি নিয়ে মজা করতেও ছাড়েননি তিনি। বলেন, চীন শেষ পর্যন্ত কানাডীয়দের আইস হকি খেলাও বন্ধ করে দিতে পারে, তবে কেবল রসিকতাতেই সীমাবদ্ধ থাকেননি তিনি। এরপরই দিয়েছেন নতুন করে শুল্ক আরোপের হুমকি। অটোয়াকে হাতের মুঠোয় রাখতে কানাডীয় পণ্যের ওপর 100% শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, চীনের সঙ্গে সম্পর্ক রাখার অপরাধে প্রতিবেশী কানাডার ওপর যখন এতটা ক্ষুব্ধ ট্রাম্প, তখন স্টারমারি বা কেন নতুন করে চীনের সঙ্গে সম্পর্ক গড়ার ঝুঁকি নিচ্ছেন? এক্ষেত্রে অঙ্কটা অবশ্য বেশ সোজা, অর্থনৈতিক। এ সফরের মধ্য দিয়ে ব্রিটিশ হুইস্কির ওপর আমদানি শুল্ক অর্ধেকে নামিয়ে আনতে শি জিনপিংকে রাজি করিয়েছেন স্টারমার। শুধু তাই নয়, ব্রিটিশ নাগরিকদের 30 দিনের ভিসা মুক্ত চীন ভ্রমণের সুবিধাও নিশ্চিত করেছেন তিনি। বিনিময়ে অবশ্য ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকাকে চীনে $15 বিলিয়ন বিনিয়োগের ঘোষণাও দিতে হয়েছে। তবে এসবের বাইরে 60 জন ব্যবসায়িক প্রতিনিধি নিয়ে স্টারমারের বেইজিং সফর জানান দিচ্ছে চীনের বিশাল বাজার ব্রিটেনের জন্য এখন কতটা অপরিহার্য। চীনের সঙ্গে বাণিজ্য বাড়ায় যুক্তরাষ্ট্র নাখোশ হবে এমনটা ধারণা করা হলেও স্টারমার অবশ্য তেমনটি মনে করছেন না। এক্ষেত্রে তার ভাষ্য, ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্ক অটুট রেখেই বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক চাকা সচল রাখা সম্ভব।
এদিকে বিশ্লেষকরা বলছেন কেবল ব্রিটেন বা কানাডা নয়, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া কিংবা ফিনল্যান্ডের মতো মার্কিন মিত্ররাও এখন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অনিশ্চয়তা থেকে বাঁচতে চীনের দিকে ঝুঁকছে। একে বলা হচ্ছে অপশনালিটি বা বিকল্প পথ খোলা রাখা, অর্থাৎ যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি নির্ভরশীল না থেকে ইস্যুভিত্তিক জোট গড়তে চাইছে এ দেশগুলো। চীনের সঙ্গে সম্পর্কে যেখানে আপত্তি ট্রাম্পের, সেখানে স্টারমারের এই নীতি কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি ওয়াশিংটন আর বেইজিং এর ভূ রাজনৈতিক লড়াইয়ের জাতাকলে পিষ্ট হবে কিনা ডাউনিং স্ট্রিট আছে সে প্রশ্ন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।